দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দেবো আজকে শিরোনামগুলো। আনন্দ শোভাযাত্রায় বহুমাত্রিক বাংলাদেশের প্রতিচ্ছবি, রমনা বটমূলে পুনর্জাগরণের বার্তা ছায়ানটের। ঢাকার আকাশে গণ অভ্যুত্থানের উপাখ্যান, নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সংহতি, রাতে কনসার্ট। দুই দশকে সর্বনিম্ন বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি, কর্মসংস্থান প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাবের শঙ্কা। দর্শক, শুভ নববর্ষ। আজ আপনাদের সাথে আছি আমি মাজুর আল মতিন। নতুন বছর নিয়ে আমরা আলোচনা শুরু করব। এই বছর নিয়ে আমাদের আশাগুলো কি, আশঙ্কাগুলো কি, সবকিছুই উঠে আসবে। এর মধ্যে আমাদের সাথে যোগ দিয়েছেন জনাব ফারুক ওয়াসিফ, মহাপরিচালক পিআইবি, এবং খানিকক্ষণ বাদে আমাদের সাথে যোগ দেবেন জনাব মাহমুদুর রহমান মান্না, তিনি সভাপতি, নাগরিক ঐক্য। আলোচনায় যাবার আগে আজকের বর্ষবরণ নিয়ে একটা প্রতিবেদন দেখব, তারপরে ফিরছি আলোচনায়। এর আগে এমন বর্ণিল বর্ষবরণ দেখেনি ঢাকাবাসী। পাহাড় থেকে সমতল, কৃষি কৃষকের জীবনধারা থেকে শহুরে শিল্প সংস্কৃতির আবাহন, বাঙালির আত্মপরিচয়ের নানা অনুষঙ্গ ফুটিয়ে তোলা হয়েছে এবারের শোভাযাত্রায়। এখানে ছিল এক পাক্ষিক সাংস্কৃতিক বয়ান থেকে বেরিয়ে বহুমাত্রিক বাংলাদেশের প্রতিচ্ছবি তুলে ধরার প্রয়াস। একক কারো জন্য নয়, বরং সব পক্ষের সব মানুষের হোক আমাদের বৈশাখ, সেই তাগিদ ছিল হাজারো কণ্ঠে। উৎসব যে গণ উৎসব, এবং এর মধ্য দিয়েই একটা গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা হয়, এটা তারা প্রমাণ করে দিয়েছে। অন্য কোনো পন্থা অবলম্বন করে এখানে অংশগ্রহণ করার কোনো সুযোগ ছিল না। তার মানে তার মতের হয়ে এখানে অংশগ্রহণ করতে হবে। আর এবারটা প্রত্যেকে নিজেদের মতো করে নিজেদের মত নিয়ে এখানে অংশগ্রহণ করতে পারছে। নতুন বাংলাদেশে এলো 1432, নেচে গেয়ে ঢাক ঢোলার বাদ্যের তালে রঙিন পোশাকে শত শত মানুষ বর্ষবরণের আনন্দ শোভাযাত্রায়। মনে পড়া যায় একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিলাম রে। চারুকলা শিক্ষার্থীদের উদ্যোগের সাথে এবার যোগ হয়েছে অন্যদের পরিবেশনাও। রাজ দরবারের ঘোড়ার বহরের সাথে এগিয়ে চলে এই আনন্দ যাত্রা। সারা বাংলাদেশে তো যারা খাদ্যের যোগান দেয় তারা মূলত কৃষক, মূলত তারা কিন্তু সবসময় আড়ালেই থাকে। নিজের সম্প্রদায় সেভাবে প্রেজেন্টেশন করতে পেরে আমার খুব ভালো লাগছে। নানা বিতর্ক থাকলেও শেষ অবধি ফ্যাসিবাদের মোটিফ তুলে ধরা হলো শোভাযাত্রায়। এর মাধ্যমে জুলাই অভ্যুত্থানে হাজারো মানুষকে হত্যার ঘটনা নতুন করে স্মরণ করিয়ে দিতে চেয়েছেন আয়োজকরা। সব ভেদাভেদ ভুলে নতুন বাংলাদেশের যে নতুন ঐকতান, তা তুলে ধরা হয় নানা প্রতীকে। বাংলা নববর্ষ ভালো এসেছে, 36 জুলাইয়ের ফসল খুব ভালো চলছে, সবাই একত্রে পালন করছে নববর্ষ। কারণ আমি প্রথম আসছি, নতুন বাংলাদেশ দেখতে আসছি। এইটার অনুভূতিটা আমাদের বহু বছর পরে একটু ডিফারেন্ট। সবাইকে শুভ নববর্ষ, আমার খুব ভালো লাগছে এখানে এসে। ব্যান্ড শিল্পীরাও প্রথমবারের মতো এসেছেন এখানে। গানে গানে শুনিয়েছেন দেশ ও মানুষের মেলবন্ধনের কথা। শুরুতেই জনাব ফারুক ওয়াসিফ, আপনার কাছে আসতে চাই। এই যে আমাদের বাঙালি সংস্কৃতি এবং সংস্কৃতিকে আবার অনেক সময় একটা দলের মোড়কে পরিবেশন করা, এবং সেখানে আসলে শুধুমাত্র একটি বয়ান প্রতিষ্ঠিত করার যে ধারা, সেখান থেকে কি বেরিয়ে আসতে পারলাম আমরা এবারে? মানে দরজাটা খুলে গেছে, বেরিয়ে আসার বিষয় তো এটা সম্মিলিত চেষ্টার একটা মহড়া। আজকে পয়লা বৈশাখের যে নববর্ষ উদযাপন, তার ভিতরে শুধু এই চারুকলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এটাই না, আজকে যে রাস্তায় ছিল, যে মানে সারা ফেসবুকে ছিল, সে দেখবে যে সারা দেশ একটা স্বাধীন দেশ, মানুষ স্বাধীনতা পেলে কিভাবে স্বতঃস্ফূর্তভাবে নিজের উদ্যোগে একটা স্বাভাবিক আনন্দ করে,
এটাই হচ্ছে স্বাভাবিকতা। মানে আমরা আগে যেটা দেখেছি সেটা অস্বাভাবিক, সেটাকে সবসময় একটা দলীয় উদ্দেশ্যে ব্যবহার করা, ক্ষমতার উদ্দেশ্যে ব্যবহার করা, কাউকে বর্জন করা এবং কারো বিরুদ্ধে করা। এবারে সেটাকে একটু ভেঙে বলবেন যে এটা আসলে কি প্রক্রিয়া হয়েছিল? এটা আপনারা দেখবেন যে এটা একটা ফ্যাসিস্টদের একটা ক্রাইসিস ছিল, যে তারা এককভাবে নির্বাচনে কখনো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছিল না। 91 সালের নির্বাচনেও সেটা দেখা গেছে। তারপরে তারা যে কয়েকটা জিনিসকে নামালো সেটা হচ্ছে একটা সাংস্কৃতিক আন্দোলন, যেমন সম্মিলিত সাংস্কৃতিক জোটের মাধ্যমে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তির বিরুদ্ধে, অসাম্প্রদায়িকতার নামে, এরকম ঘাতক দালাল নির্মূল কমিটির নামেও তারা এটা করেছে। এটার উদ্দেশ্যটা ছিল যে সংস্কৃতি এবং মুক্তিযুদ্ধকে একটা নৈতিকভাবে ব্ল্যাকমেইল করে মানুষকে, মধ্যবিত্তের একটা অংশের ভোটকে তাদের পক্ষে নিয়ে আসা। এবং সেই কারণে সংস্কৃতি ছিল তাদের একটা হাতিয়ার, বাঙালি জাতীয়তাবাদ ছিল তাদের হাতিয়ার। এখন বাঙালি তো সকলে, মানে এখানে যিনি মানেন না তিনিও বাঙালি, যিনি বাংলা ভাষায় কথা বলেন, এখানে জন্মেছেন, যিনি ভাত খান, যিনি এই সংস্কৃতির সঙ্গে মানুষের সঙ্গে মেশেন, তিনি অবশ্যই বাঙালি, তিনি মানেন বা না মানেন। তো সকলেই বাঙালি, কিন্তু তারা বাঙালিত্ববাদ নামে একটা জিনিস তৈরি করেছিল এবং দেশটাকে বিভক্ত করেছিল, শুধু রাজনৈতিকভাবেই না, সাংস্কৃতিকভাবে। ফলে তাদের পরিচালিত যে কোনো অনুষ্ঠান, যেমন আপনি আজকে দেখবেন, আজকে ছায়ানটের যে বয়ান, তারা বলছে যে আলো আবার আসবে, তারা পুনর্জাগরণের বার্তা দিয়েছে। তার মানে এখন অন্ধকার যুগ নেমে এসেছে, এখন নতুন করে জাগরণের প্রয়োজন রয়েছে। তো তার মানে কি, যে এই 5ই আগস্টের আগে আলোকিত ছিল বাংলাদেশ, তখন কি বাংলাদেশ জাগ্রত ছিল? তো এই যে সংস্কৃতিদের মানে নেতা বা নেতৃত্ব, তাদের আইডিওলজি, তার সঙ্গে জনগণের আকাঙ্ক্ষার যে বিরোধ, সেটাই কিন্তু আগের সকল সাংস্কৃতিক পার্বণে অনুষ্ঠানে আমরা দেখেছি। সেখানে এলিট রুচি, সেখানে অভিজাত রুচি, সেখানে অধিকাংশ মানুষের স্বাভাবিক সাধারণ সংস্কৃতিকে এবং কৃষক সংস্কৃতিকে এবং জনগণের অধিকাংশ মানুষের যে বিশ্বাস, সেটাকে বারবার খুঁচিয়ে খুঁচিয়ে আহত করা হয়েছে। চাওয়া হয়েছে তারা যাতে নিজেদের বাঙালি দাবি না করে, মানে বাঙালিত্বের মালিকানাটা এক দলের হাতে থাকবে, মুক্তিযুদ্ধের মালিকানাটা একটা দলের হাতে থাকবে এবং তাদের পরদেশি বন্ধুদের হাতে থাকবে। তো এবার তো আমরা দেখলাম যে কৃষক, আদিবাসী, সাঁওতাল, মারমা, বহু জাতি, বহু গোষ্ঠী, এবং তার মধ্যে ইসলামিস্ট রাজনীতির লোক রয়েছেন, তার মধ্যে অন্য রাজনীতির লোক রয়েছেন, সেকুলার, সবাই কিন্তু উৎসব করেছে। উৎসবে যে মানুষ এক হওয়ার যে জায়গাটা, এই উৎসব সেটাকে এক করতে পেরেছে, যে তরিকার লোক হোক। হ্যাঁ, এটার মধ্যে ফ্যাসিবাদের যে প্রতীক সেটা তারা রেখেছে, সেটা নিয়ে অনেক প্রশ্ন ছিল, বিতর্ক ছিল। আমরাও বলেছিলাম যে এই আনন্দ উৎসবের মধ্যে কোনো ঘৃণার প্রতীক না থাকুক, কিন্তু সেটা যখন পুড়িয়ে ফেলা হলো, পুড়িয়ে ফেলার ঘটনা ঘটলো, তখন আবার সেটাকে আবার ফেরত আসলো, তার একটা প্রয়োজন তৈরি হলো, এবং সেটা আমরা দেখেছি যে মানুষ সেটাকেও গ্রহণ করেছে। আজকে শুধু এটা হয়নি, আপনি মফস্বলে দেখেন, ছোট ছোট নওগাঁয় দেখলাম যে সেখানে বাচ্চা মেয়েরা তারা রবীন্দ্রসঙ্গীত গাইছে, তারা কত্থক নৃত্য করছে। এখানে বগুড়ায় কৃষকরা তার সমস্ত মানে কৃষি সরঞ্জাম নিয়ে, জেলেরা তাদের সরঞ্জাম নিয়ে শহরের ভেতরে মিছিল করছে। তো এগুলো তো একটা স্বাভাবিক স্বতঃস্ফূর্ত, মানে মানুষের জবান বন্ধ ছিল, শরীর বন্ধ ছিল। সে মানুষ যখন স্বাধীন হয়েছে, সে তার যা যা আছে, তার সাংস্কৃতিক প্রতীক, সম্বল, তা নিয়ে সে উৎসবে নেমে পড়েছে। এটাই তো স্বাধীনতার মানে। এখানে একটা বয়ান কি দাঁড় করানো হচ্ছিল যে আসলে বাঙালি মুসলমানের সংস্কৃতি এবং বাঙালি সংস্কৃতি এর মধ্যে কোথাও একটা বিরোধ আছে, বা ধর্মের সাথে ইসলামের সাথে বাঙালি সংস্কৃতির একটা বিরোধের জায়গা কি তৈরি করা হচ্ছে? আচ্ছা দেখেন, বাঙালি সংস্কৃতি তো প্রতিষ্ঠার ক্ষেত্রে লড়েছে, জীবন দিয়েছে তো বাংলাদেশের ওই অর্থে বলে বাঙালি মুসলমানরা। আপনারা 1952 সালের ভাষা আন্দোলনে শহীদ হয়েছিল কারা, তাদের নাম পরিচয় কি, আন্দোলন কারা করেছিল? সেখানে মাওলানা ভাসানী ছিলেন, তমুদ্দিন মজলিস ছিলেন, যারা মুসলিম সাহিত্য সমাজ, প্রগতিশীল আধুনিক মুসলিম সাহিত্য সমাজ, তারা নেতৃত্ব দিয়েছেন এবং তারাই বাঙালিত্বের আইডিয়াটা তৈরি করেছে, যেটা পরে বেদখল হয়ে গেছে। আপনি 71 সালে অধিকাংশ যে সংখ্যাগরিষ্ঠ মানুষই তো তারা পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে বাঙালিদের একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। আপনি মধ্যযুগে যান, আমরা যে মাতৃভাষার কথা বলি, মাতৃভাষার ধারণা, মাতৃভাষা প্রেম, এগুলো অতি আধুনিক ব্যাপার, 19 শতকের ব্যাপার গোটা পৃথিবীতেই। কিন্তু আমাদের মধ্যযুগে হচ্ছে যেখানে সুলতানি আমলে মাতৃভাষা মানে বাংলা ভাষায় সাহিত্য রচনার জন্য সুলতানরা সাহায্য করছেন, এবং সেখানে হিন্দু মুসলিম কবিরা মিলিতভাবে বাংলা কবিতা লিখছেন বাংলা ভাষায়, যেটা আগে রাজদরবারে বাংলা ভাষা নিষিদ্ধ ছিল, সেখানে ছিল হচ্ছে সংস্কৃত ভাষা। এমনকি আপনি মহাভারত, রামায়ণ, এগুলো বাংলা অনুবাদ করা নিষিদ্ধ ছিল। যারা করবে, যারা পড়বে তারাও নরকে যাবে, যারা শুনবে তারাও নরকে যাবে, এই ছিল ধারণা।
তো আমি যদি বলি বাংলা, বাঙালিত্ব এবং বাংলাদেশের যে ভূমি, এই তিনটার জন্য লড়াই করেছে তো বাঙালি মুসলমান। তাহলে আপনি কাকে বলবেন বাঙালি? তারা বাঙালি যারা বাংলাদেশের কে বিদেশি রাষ্ট্রের অধীনস্থ করেছিল, যারা একটা বর্ণবাদী সংস্কৃতিকেই বাঙালির সংস্কৃতি বলে চালু করেছিল। এই সংস্কৃতি তো বর্ণবাদী। আমরা কালো সাদার যে সংস্কৃতি, যে সাদা মানুষের কালো মানুষের প্রতি ঘৃণা, সেটাকে বর্ণবাদ বলি। আমরা মুসলমান বিদ্বেষ, যেটা আপনারা দেখবেন ওয়ার অন টেররের সময়, সেটাকে আমরা বর্ণবাদ বলি। তাহলে এখানে কি এই বর্ণবাদ, অধিকাংশ কৃষক, অধিকাংশ মুসলমান, সে বাঙালি না, তাহলে গোষ্ঠী কতজন লোক বাঙালি? এটা হতে পারে? তাহলে তা যদি হয়, তাহলে বাঙালিত্বের কোনো ভবিষ্যৎ নাই। সেই বিভাজনের ভিত্তিটা তারা কি দাঁড় করাচ্ছিলেন? সেই বিভাজনের ভিত্তিতে তারা মুসলমান পরিচয়কে দাঁড় করিয়েছেন, যে মুসলমান হলে আপনার বাঙালি হতে অসুবিধা হবে। যদি বাঙালি একটা নিজের ধর্ম হয়, তাহলে একই সঙ্গে আপনি মুসলমান হয়ে বাঙালি হতে পারেন না। যেমন আপনি একই সঙ্গে মুসলমান হয়ে আপনি ইহুদি বা খ্রিস্টান বা হিন্দু হতে পারেন না। একজন হিন্দু একই সঙ্গে হিন্দু হয়ে মুসলমান হতে পারে না। তো বাঙালি কি সেরকম একটা ধর্ম যেটা মুসলমানের জন্য আলাদা করে অর্জন করতে হবে, পরীক্ষা দিতে হবে, বাঙালি তাকে হয়ে উঠতে হবে। আর অন্য যারা জন্মমাত্রই বাঙালি, তাহলে বাঙালির সংস্কৃতি জিনিসটা কোথা থেকে আসছে? যেটা স্বাভাবিক না, এই মাটির না, সেটা কি বাঙালি? নাকি এই মাটির যা কিছু, এই মাটির আজান বাঙালি, এই মাটির শাঁখের আওয়াজ বাঙালি, মসজিদ বাঙালি, মন্দির বাঙালি। তো এই বাংলা ভাষা তো বাঙালি। এই দেশের মানুষকে বাংলা ভাষাকে ভালোবাসছে না? সেটা আজকে যারা ওয়াজ করছেন তারাও বাংলা ভাষায় বলছেন, যারা তাদের বিরুদ্ধে তারাও তো বাংলা ভাষা বলছেন। সবচেয়ে বেশি বাংলা জনপ্রিয় হচ্ছে, বাংলা বাক্য বেশি। আমরা মধ্যবিত্ত শিক্ষিত, তারা তো কম বাংলা ব্যবহার করেন, তারা ইংরেজি করেন। কিন্তু আপনি দেখবেন যে সাধারণ মুসলমান অনেক বেশি ভালো বাংলা ব্যবহার করেন, ওয়াজের মধ্যেও তারা বাংলা ব্যবহার করেন। তাহলে বাঙালি শব্দের ব্যাখ্যাটা আসলে তাদেরই দিতে হবে। আমরা দেখব যে কলকাতায় যে একটা সাম্প্রদায়িক বাঙালিত্ববাদ 19 শতকে তৈরি হয়েছিল, যেখানে তারা বাঙালি বলতে বুঝতো শুধুমাত্র নিম্নবর্ণের হিন্দুও না, উচ্চবর্ণের মানুষজনদের, এবং যারা ইংরেজের সঙ্গে একটা দালালির মধ্যে ব্যস্ত ছিল। তো সেই বাঙালি যদি বাঙালি হয়, তাহলে তো আমরা সেই বাঙালি হতে পারবো না, কারণ আমরা তো একটা স্বাধীনতা করা, মুক্তিযুদ্ধ করা বাঙালি। জি, ধন্যবাদ। এর মধ্যে জনাব মাহমুদুর রহমান মান্না আমাদের সাথে যোগ দিয়েছেন, সভাপতি নাগরিক ঐক্য। স্বাগত আপনাকে। আমরা কথা বলছিলাম সংস্কৃতিকে ব্যবহার করে ফ্যাসিবাদের বিস্তার বা ক্ষমতা টিকিয়ে রাখার যে প্রক্রিয়া, এই যে সংস্কৃতিকে কুক্ষিগত করে বা তার একটা বয়ান দাঁড় করিয়ে আওয়ামী লীগ যে একটা ভাবে বর্ষবরণের আয়োজন করতো বা অন্যান্য ক্ষেত্রে সাংস্কৃতিক পরিমণ্ডলের প্রভাব বিস্তার করতো, সেখান থেকে আসলে বেরিয়ে আসার রাস্তাটাকে এবং বাংলাদেশের সবার যে সংস্কৃতি সেটাকে সবাই যাতে নিজের করে নিতে পারে, সে রাস্তায় এগোবার পথটা কি? অনেক বড় প্রশ্ন করে ফেললেন। একটা প্রশ্নটা অনেক বড়, এর জবাবও আমি অত বিস্তারিত যে জানি এরকম মনে হয় না। আর বেরিয়ে আসার রাস্তাটা তো আমরা কখনো ট্রাই করিনি। তো ফলে হয়েছে কি, ধরেন সাধারণভাবে বলা যায় যেটা আমরা দেখলাম, আমরা যে ফ্যাসিবাদ নিয়ে এত কথা বলছি না, এটাকে আপনি চূড়ান্ত তার অভিধায় দেখবেন আমি মনে করি কেবলমাত্র শেখ হাসিনার সময়। তার আগে পর্যন্ত বাংলাদেশে ওই জায়গাতে ফ্যাসিবাদকে আমরা কখনো দেখিনি। এবং শেখ হাসিনা যে ফ্যাসিবাদ নিয়েছেন বা অত দূরে গেছেন, এটা খুব একটা সাংস্কৃতিক ব্যাখ্যা দিয়ে গেছেন তা না, বরঞ্চ আপনি যদি তার স্লোগানগুলো দেখেন, তার মধ্যে একটাই ইকোনমিক পলিটিক্যাল স্লোগানের ব্যাপার ছিল, সেটা হচ্ছে বেশি গণতন্ত্র, বেশি উন্নয়ন দরকার, এবং উন্নয়নের জন্য যতটুকু গণতন্ত্র ততটুকু গণতন্ত্র দরকার। সেই উন্নয়নের তিনি ব্যাখ্যা ঠিক মতো দেননি, এবং এই উন্নয়নকে পসিবল করার জন্যে বা বাধাহীন করবার জন্যে উনি যেগুলো করেছেন সেটা হচ্ছে অপোজিশন চলবে না, এগুলো বিরোধিতা করা যাবে না, এবং এই বিরোধিতাকে নির্মূল করবার জন্য যা যা করা দরকার সেগুলো করেছেন। আমি ঠিক বুঝতে পারছি না এইটা, যে ধরেন এখন উনি যে গুম খুন করলেন, যেরকম করে গ্রেপ্তার করলেন, যেরকম করে আপনার গুপ্ত হত্যা চালালেন, এগুলোর সাথে এরকম আছে। ওই দীপুমণি একবার বলেছিলেন যে এগুলো আমাদের কালচারের অংশ হয়ে গেছে। তখন আমার খুব বিরক্ত লেগেছিল। আমি এখনও মনে করি এগুলো খুবই বড় ধরনের নষ্টামি, শয়তানি করার জন্যে এইসব কথাবার্তা বলা হয়। কারণ কালচারের ব্যাপারটা এটার সাথে আসেই না। কালচার যদি এমন হয়, ধরেন যেরকম হিন্দু ধর্মের মধ্যে আছে উচ্চবর্ণ নিম্নবর্ণ, উচ্চবর্ণকে মেনেই চলতে হবে, নিম্নবর্ণের প্রতিবাদ করা চলবে না।
আমাদের ধর্মে, ইসলাম ধর্মে কিন্তু ঠিক ওই রকম করে কিছু নাই, এবং আমাদের সংস্কৃতির মধ্যেও এরকম নাই। আমাদের সংস্কৃতি বলতে যদি আপনি উভয় বাংলার মিলিত সংস্কৃতির কথা বলেন, তাহলে একটা সময় এরকম হয়েছে যে আমাদেরকে হিন্দু জমিদারদেরকে সাষ্টাঙ্গে প্রণাম করতে হয়েছে, অবনত হয়ে নতমস্তকে তাকে প্রণাম না করলে উনি যে কোনো রকম শাস্তি দিতে পারতেন। ওটাও এক ধরনের স্বৈরতন্ত্র, ফ্যাসিবাদ তো বটে, এবং সেটাকে আপনি যদি বলেন যে এটা একটা কালচারাল ফ্যাসিজমের ম্যানিফেস্টেশন, মানে ওইটা টোটাল রুলের মধ্যে তো আসে নাই, ওই পার্সিয়ানে যতখানি সে ততখানি। আমি এইখানে ঠিক এই রকম করে এইটার ব্যাখ্যা আমি জানি না, হয়তো আমার কাছে এরকম করে মনে হয়নি যে কোনো একটা পলিটিক্যাল কালচার দিয়ে বা ইকোনমিক কালচার দিয়ে ফ্যাসিজমকে বা এগুলোকে জাস্টিফাই করা যায় সেরকম করা হয়নি। ইভেন ধরেন শেখ মুজিব যখন ওয়ান পার্টি করলেন, বাকশাল করলেন, ওইটাও তো একটা ফ্যাসিজমই ছিল। ওইটা যে উনি করলেন সেটার পেছনে কোনো কালচারাল বলা তো দূরের কথা, ইভেন উনি খুব পলিটিক্যাল লজিকও তৈরি করতে পারেননি। বাইরে থেকে বিষয়টা ছিল যে উনি এইটা কন্ট্রোল করতে পারছেন না, আর লুটপাট ইত্যাদি তো চলছেই, তার নিজের দলকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, এবং ধীরে ধীরে বিরোধিতা বেড়ে যাচ্ছে। এইগুলো দিয়ে উনি কী করেছেন, সংসদের মধ্যে একটা বিল দিয়ে খুবই দ্রুত সেটা পাশ করে নিয়েছেন, কোনো আলোচনাও করতে দেননি। মানে এইটা কেন করা হলো, এটার পেছনের চিন্তাটা কি, যুক্তি কি, ভিত্তি কি, এগুলো কিছু বলেন নাই। ফলে ধরেন এখন পর্যন্ত বাকশালের ব্যাখ্যা না তৎকালীন ক্ষমতাশীলরা দিতে পেরেছেন, আর আমরা যারা বিরোধিতা করেছি তখন থেকে আমরাও এটাকে কালচারালি ফাইট করা উচিতই মনে করি। আমাদের কাছে মনে হয়েছে যে এটা একটা ক্ষমতার যথেচ্ছ ব্যবহার, শুধু ক্ষমতা টিকে রাখার বাইরে তার মানে ক্ষমতাও টিকে রাখে তার তো কিছু কারণ নিশ্চয়ই থাকে, সেটা সামাজিক অর্থনৈতিক যেগুলোই হোক, কিন্তু প্রধান চিন্তাটা ছিল যে তাকে ক্ষমতা নিরঙ্কুশ করতে হবে। আমি শেখ হাসিনার শাসনের শেষের দিকটাও কিন্তু ব্যাপারটা এরকম দেখি। নইলে ধরেন যেমন প্রথম ৭৩ নির্বাচনে যেটা আওয়ামী লীগের ক্ষেত্রে আমি দেখেছিলাম, মানে বিরোধী দলকে উনি এই ১৩-১৪টা সিটও দিতে রাজি হননি, সবই তার লাগবে এরকম করেছিলেন। এবং শেষে যখন শেখ হাসিনা ইলেকশন করলেন সেখানে দেখেন ওই আমি আর ডাবি নির্বাচন করেছেন, অন্যদেরকে উনি অ্যালাউই করতে চাননি। এটা এক ধরনের, যদি আপনি বলেন যে অসহিষ্ণুতা রাজনীতিতে কোনো বিরোধী মত সহ্য করবার মতোই নয়, সেটাও তো একটা সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি। কিন্তু এটাকে বাঙালি জাতির আমি বলি প্রায় ১০০০ বছরের বা আরও যদি সংক্ষেপ করে বলেন ২০০-২৫০ বছরের সংস্কৃতির মধ্যেও বা চর্চিত বিষয়ের মধ্যে এই রকম কোনো কিছু ছিল আমার সেরকম মনে হয় না। জি, এর পাশাপাশি এই যে সাংস্কৃতিক বয়ান তৈরি করা এবং সেখানে যে এক শ্রেণীর মানুষকে দূরে সরিয়ে রাখা এবং সেটার সাথে মুক্তিযুদ্ধকে মিলিয়ে একটা সম্মিলিত বয়ান যে একমাত্র আওয়ামী লীগই মুক্তিযুদ্ধের ধারক বাহক বা বাঙালি সংস্কৃতির ধারক বাহক এবং তারা না থাকলে সবই হারিয়ে যাবে, সেটা কি মানুষ বিশ্বাস করতেন বা সেই বয়ানটা কি গুরুত্বপূর্ণ ছিল এই শাসনের জন্য, নাকি শাসন যন্ত্রটাই এই যে ১৫ বছরের ফ্যাসিবাদ সেটাকে টিকিয়ে রেখেছে? না, শেষ পর্যন্ত তো সেটা প্রমাণ হয়ে গেছে যে এইটা মানুষ শুধু প্রত্যাখ্যান করে, মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে, মানুষ ওটার বিরুদ্ধে লড়াই করেছে, রক্তক্ষয়ী লড়াই করেছে, জানমাজি লড়াই করে জিতেছে। কিন্তু হয় কি, ধরেন যে কোনো একটা পপুলার ওয়েভের উপরে ফ্যাসিজমের থাকতে হয়, ওরা তো হিটলারও ছিলেন, মুসলিনও করেছেন। তো আমাদের দেশের মানে এই সময়কার শাসকদেরকে আমি অত ঠিক মানে গভীর চিন্তাশীল শাসক কখনোই মনে করি না। তত বেশি মানে বুঝে শুনে লেখাপড়া করে সমাজকে বুঝে সেই অনুযায়ী নিজেদের শাসনকে এমনকি ফ্যাসিবাদী কায়দায়ও পাকাপোক্ত করবার চেষ্টা করছেন, এই রকম মনে হয়নি। মানে এটার পেছনে কোনো সুচিন্তিত ব্যাপার ছিল না এই যে আওয়ামী লীগের যে বয়ানটা? সুচিন্তিত ছিল না তো বলছি না, আমি বলছি তারা মনে করেছেন সবচাইতে পপুলার ওয়েভে তারা তো দাঁড়িয়ে আছেনই, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ। কারণ এতে কোনো সন্দেহ নাই যে ৭১-এ মুক্তিযুদ্ধের চাইতে বড় তো কোনো কথাই নাই। ৭১-এর পরেও ধরেন কয়েকটা বছর মুক্তিযুদ্ধে আমি আপনি প্রত্যেকে যে মুক্তিযুদ্ধ দেখেওনি, সেও যখন ইতিহাস শুনেছে তার কাছে মনে হয়েছে যে আমি তো ওটার উত্তরাধিকার এবং গর্ববোধ করেছে। আমাদের ক্রিকেট খেলার মধ্যে গিয়ে দেখেন একদম যুবক ছেলেরা যাদের বয়স হয়তো ২৫-২৬, সে বাংলাদেশের পতাকা গালের মধ্যে এঁকে মুক্তিযুদ্ধের কথা বলে পতাকা নিয়ে দাঁড়িয়েছে।
আমাদের সময় আমাদের জেনারেশন ওই পতাকা নিয়ে ঘুরিনি, কিন্তু আমাদের পরের জেনারেশন মানে সর্বশেষ যে প্রজন্মের কথা বলছি, তারা পতাকা নিয়ে ঘুরেছে। তার মানে এই পতাকাটা আসলো কোত্থেকে? এই পতাকাটা যেরকম করে পেলাম সেই ইতিহাস তাদের কাছে আছে, এবং তারা যেরকম করে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে বলেছে, ওটার মধ্যে আমি একটা খুবই আন্তরিকতা দেখেছি, খুবই কমিটমেন্ট দেখেছি। এবং হয় কি এরকম নয় যে আপনি কোনো একটা জিনিসের মধ্যে থাকলেই কেবল সেটাকে উপলব্ধি করেন, তা না, আপনি দূরে থেকেও সেটাকে উপলব্ধি করতে পারেন যদি আপনার উপলব্ধি করবার মতো বিষয় থাকে। আপনি মুক্তিযুদ্ধ দেখেননি কিন্তু শুনেছেন, ছবি দেখেছেন, তারপরে আপনি মুক্তিযুদ্ধকে নিশ্চয়ই ভালোবাসতে পারেন। অনেক ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে, দর্শক একটু পরে ফিরে আসছি, আশা করি আমাদের সাথে থাকবেন। দর্শক আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাগ। ফিরে আসবো জনাব ফারুক ওয়াসিফ আপনার কাছে। আগের প্রসঙ্গে যদি কিছু যোগ করার থাকে নিশ্চয়ই করবেন। এর পাশাপাশি নতুন বছর নিয়ে যেমন আশঙ্কা একটা সময় ছিল, প্রত্যাশার কথাও বলা হচ্ছে। এই যে জুলাই গণ অভ্যুত্থানের পরে প্রথম একটা নতুন বাংলা নববর্ষ আমরা পালন করছি, আরো সম্ভাবনার কথা বলা হচ্ছে, সেখানে আশার দিকগুলো আপনি কি দেখেন, আশঙ্কাগুলোই কি আপনার চোখে? একটা তো হলো যে এই ঈদ, তারপরে প্যালেস্টাইনের পক্ষে যে বিরাট মহা মিছিল, এবং তারপরে পয়লা বৈশাখের যে সারা দেশব্যাপী যে একটা জাগরণ, তো এগুলো একটা খোলা হওয়া, এগুলো একটা স্বাস্থ্যকর হওয়া। কিন্তু এটা করছে কিন্তু সাধারণ মানুষ। রাজনীতির ভিতর থেকে কিন্তু এখনো স্পষ্ট দিক নির্দেশনা কিছু দেখা যাচ্ছে তা না। আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের সমান্তরাল অনেকগুলো স্বাধীনতা, অনেকগুলো ধারা। একটা ধরেন আপনি যদি বলেন প্রধান মানে বিএনপি কেন্দ্রিক যে রাজনৈতিক ধারা, ছাত্রদের রাজনৈতিক ধারা, এখানে অন্যান্য জামাত ইসলাম সহ ইসলামপন্থীদের রাজনৈতিক ধারা, বামপন্থী ধারা, সবগুলো ধারা কিন্তু সমান্তরালে যাচ্ছে। কেউ কারোর সঙ্গে এখনো মুখোমুখি সংঘাতেও আসেনি। আবার সবাই যে একমত, ঐক্যমত হয়ে একটা সংস্কারের জন্য বা কোনো বিষয়ে একমত হচ্ছে, সেটাও হচ্ছে না। এটা হচ্ছে মন্দ দিক। আর আশার দিক হচ্ছে এগুলো প্রত্যেকে সম্মান করেই চলছে এখনো পর্যন্ত। এটা আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে নতুন ঘটনা। এখন যেইটা নিয়ে বিতর্কটা হচ্ছে সংস্কার তো মানে এটা যে কেউ স্বীকার করবে যে সংস্কার, আপত্তিটা হচ্ছে কতটুকু করা হবে এবং কখন করা হবে, নির্বাচনের আগে না পরে। কিন্তু সংস্কারের প্রয়োজনীয়তা জনগণ, মানুষ সকলেই উপলব্ধি করে। যে প্রক্রিয়ায় সংস্কারের আয়োজনটা হচ্ছে সেটা অনেকটা বেশি আমার মনে হয় যে বুদ্ধিভিত্তিক প্রক্রিয়া, ইন্টেলেকচুয়াল। আমরা অনেক গবেষণা করলাম, আমরা অনেক কথা বললাম, কোনো রূপরেখা দাঁড় করালাম। কারণ এই সংস্কারের যে স্টেক হোল্ডার যারা, রাজনৈতিক দলগুলো, তারা যদি রাজনৈতিক প্রক্রিয়ায়, দেশ শাসন প্রক্রিয়ায় না থাকে, তাহলে সংস্কার প্রক্রিয়াও তারা তাদের অংশীদারিত্ব রাখবে না, তারা একটা সন্দেহ করবে। এই সন্দেহের জায়গাটা আমার মনে হয় এখনো রয়ে যাচ্ছে। কারণ সংস্কার প্রক্রিয়াকে, রাজনৈতিক পুনর্গঠন প্রক্রিয়াকে রাজনৈতিক এবং হচ্ছে যারা এটা নেতৃত্ব দিচ্ছেন তাদের একটা সহযোগিতার মধ্যে, একটা কোঅপারেশনের মধ্যে, অংশীদারিত্বের মধ্যে আনতে হবে। ডাক্তার আর রোগী সম্পর্ক না। আমরা মনে করি না যে ধরেন অন্তর্বর্তী সরকার হচ্ছে চিকিৎসক আর রাজনৈতিক দলগুলো রোগী, এইভাবে এই মানসিকতা যে আছে তা বলছি না, কিন্তু এইটা হয়ে গেলে এইটা আর কাজ করবে না। ফলে এখানে একটা সমান অংশীদারিত্ব দরকার। এবং এটা আমরা দেখি যে আসার জায়গাটা হচ্ছে যখনই ভেতরের বা বাইরের কোনো হুমকি আসে, সবগুলো পক্ষই আবার কিন্তু এক হয়ে যায়। তো আমরা এখন একটা মেরুকরণ দেখতে পাবো, সেটা হচ্ছে জুলাই অভ্যুত্থানপন্থী পক্ষ, যার মধ্যে জুলাই অভ্যুত্থানের নেতৃত্বদানকারী ছাত্র সমাজ, ছাত্র জনতা আছে, রাজনৈতিক দলগুলো আছে, এবং তার বিপক্ষে আওয়ামী লীগ এবং তাদের যে মিত্র তারা রয়ে গেছে। আমরা বলছি যে ফ্যাসিবাদের মুখায়ব, যেটা আজকের পয়লা বৈশাখের মিছিলে প্রদর্শিত হলো, নাম ধরে বলা হচ্ছে না, বলা হচ্ছে এটাই নাকি ফ্যাসিবাদের মুখায়ব, এটাই ফ্যাসিবাদের মুখ। কিন্তু ফ্যাসিবাদের মুখ এটা, শরীরটা কোথায়? মুখ তো চলে গেছে, শরীর তো দেশে রয়ে গেছে। সংস্কার আপনি করেন বা না করেন, কিন্তু এই যে শরীর বিষয়, সেই লুটেরা, সেই ব্যাংক ডাকাত, সেই গণহত্যাকারী, সেই আয়নাঘর পরিচালনাকারী, গুম হত্যাকারী, ঘরবাড়ি জ্বালানো মানুষজনকে, এই লোকগুলো, এই শরীর বিষয়ে তো আপনার একটা ব্যবস্থা নিতে হবে। সংস্কার তো আপনি ভবিষ্যতের জন্য করবেন কি করবেন না সেটা আপনি একটা বিতর্ক, কিন্তু আপনি ফ্যাসিবাদকে আন্ডু করা, তার বিষটাকে নামানো, সমাজ এবং রাষ্ট্র থেকে তার ছাপগুলোকে সরিয়ে ফেলা, এটাও তো সংস্কার বলে।
আপনার ফোড়া উঠলে আপনি ফোড়া ফাটাবেন না, আপনার যদি শরীরে বিষ আসে সেই বিষ নামাবেন না, সাপের বিষ আপনি বের করবেন না। তো আপনি সেটা রেখে দিলে ওই যে ক্ষতস্থান এইখানে কিন্তু পচন হবে। ফলে সংস্কার পরের প্রশ্ন, আগের প্রশ্নটা হচ্ছে যে ফ্যাসিবাদের রেখে যাওয়া ব্যবস্থা সেটা সঙ্গে নিয়ে আমরা কিভাবে একটা অর্থবহ এবং একটা নিরপেক্ষ নির্বাচনের দিকে যেতে পারবো। এই প্রশাসন, এই পুলিশ, এই যাবতীয় আইন কাঠামো, এগুলো কি একটা সত্যিকার নিরপেক্ষ নির্বাচনের জন্য উপযোগী? আপনি রাষ্ট্র সংস্কারের প্রশ্ন যদি আমরা বাদও দিই, নির্বাচনের উপযোগী একটা সংস্কার কি আমরা করছি কিনা, সেই চিন্তা আমরা একমত হচ্ছে কিনা? জি, ধন্যবাদ। জনাব মান্না, আপনার কাছে ফিরে আসতে চাই। আপনি প্রশ্ন তুলেছেন যে এই সরকার 5 বছর ক্ষমতায় থাকতে চান কিনা এবং ঐকমত্য কমিশন যত তাড়াতাড়ি সম্ভব সংস্কারগুলো যাতে করে ফেলে সে ব্যাপারেও তাগাদা আছে আপনাদের তরফ থেকে। কিন্তু যে প্রসঙ্গ এইমাত্র জনাব ফারুক বাসিফ তুললেন যে একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে আসলে পরিবর্তনগুলো প্রয়োজন, ফ্যাসিবাদী ব্যবস্থার যে বিলোপের প্রয়োজন, সেটাকে অন্তর্বর্তী সরকার না করেই নির্বাচনে গেলে একটা দীর্ঘমেয়াদের সুফল পাওয়া যাবে? প্রথম কথা হচ্ছে যে এরকম করে কেউই বলছে না যে অন্তত একটা কোয়ালিটি ইলেকশন, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন, এটার জন্য যতখানি সংস্কার দরকার তা করতে হবে, এই ব্যাপারে কেউ বিরোধিতা করছেন না। এটা ডিটেলসে গিয়ে হয়তো এক একজন এক এক রকম বলছেন বা কোনো কোনো জায়গাতে ডিফারেন্স হচ্ছে, কিন্তু ওই জায়গাটা ঠিক আছে। আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমাদের যে সংবিধান, এই সংবিধানের মধ্যেই কি এরকম জায়গা আছে যেটা ফ্যাসিবাদ উস্কে দিতে পারে, ফ্যাসিবাদকে আহ্বান করতে পারে, অথবা ফ্যাসিবাদ যদি জায়গা পেতে চায় তাহলে জায়গা দিতে পারে। তো দুটোই ইম্পর্টেন্ট, এবং এই জায়গাতে কিন্তু কোনো কম্প্রোমাইজের প্রশ্ন নাই। কেউ যদি করতেও চায়, ধরেন আমি আমার কথা বলছি, এটা যদি কম্প্রোমাইজ করে তাহলে কীরকম হয়, কিন্তু কেউ যদি এরকম করে বলেন যে আমাদের প্রশাসনকে পরিপূর্ণভাবে যদি ঢেলে সারাতে না পারেন তাহলে তো আবার এই সমস্যা হবে। এই সমস্যাটা এরকম নয়। কেন? প্রশাসন তো একটা বিরাট ব্যাপার, প্রশাসনকে একদম খোল নলচে মধ্যে ফেলবেন ওইটা আমি বলছি না। আমি বলছি প্রশাসন বলেন, সেটা পুলিশ বলেন, সিভিল বলেন, যাতে একটা গণতন্ত্রের ঘরে প্রবেশ করবার মতো পথ তৈরি করা যায়, সেই পথটা তারা দিতে পারে। অতদূর পর্যন্ত এখন হলেও আমরা ইলেকশনে যেতে পারি। কারণ অনির্বাচিত সরকার, ধরেন আজকে হয় কি, আজকে ভালো মনে হয় আইয়ুব খান যখন ক্ষমতা আসছে তখন উনি খুব ভালো মানুষ, এরশাদেরও ওই রকম সাইকেল চালাচ্ছে, কত খুশি, 111 ব্যাপারেও খুশি, প্রথম দিকে এটা হয়। কিন্তু এই বিশেষ পরিস্থিতি চলে গেলে তখন অন্যরকম হয়, তখন কন্ট্রোল করবার মতো কেউ থাকে না। এখন এটা খুবই বড় সমস্যা হয়েছে কি, আওয়ামী লীগ অপস্থিত, সেই জায়গায় যারা এসছেন বা আসতে পারেন বলে মনে হয়, তারাও বিভিন্নভাবে মানুষের প্রশ্নের মধ্যে আছেন, লেখালেখি হচ্ছে, কথাবার্তা হচ্ছে, তারা কতখানি সংশোধন করছেন, চেষ্টা করছেন, পারছে না, ওই বিতর্কে আমি যাচ্ছি না। কিন্তু তার মানে দাঁড়াচ্ছে যে রাজনীতির ওই জায়গাটা এখনও নির্মিত নয় যেটা আপনি চাচ্ছেন। রাজনীতি আমি বলছি, ওই জায়গাটা এখনও ওই রকম করে নির্মিত নয়। তো সেইটা আপনাকে করতে হবে, সেই জন্যে আপনাকে ইলেকশনে যেতে হবে, তার আগে আপনি করতে পারবেন না। আমি কিন্তু এটা মনে করি এই জন্যে যে সংস্কার দরকার, সেটা বেশ পরিমাণে থিওরিটিক্যাল বটেই। কেন বেশ পরিমাণে থিওরিটিক্যাল? ধরেন কোন কোন জায়গাতে আসলে ফ্যাসিবাদের সম্ভাবনা থাকে। আমি একটা পয়েন্ট বলছি, ডিসেন্ট্রালাইজেশন যদি না করেন, পাওয়ার কনসেন্ট্রেটেড ইন অ্যান ইন্ডিভিজুয়াল or just 1 or 2 individuals, তার মানে ওই চান্স থাকছে। আপনি এটা ডিসেন্ট্রালাইজ করবেন কেমনে? এইটা তো একদম এরকম নয় যে কৃষক, শ্রমিক বা সব মানুষই বলতে পারবে এইটা করলে ভালো হয়, এই অ্যামেন্ডমেন্ট করতে পারলে ভালো হয়। সো ওই জায়গাতে যে ইন্টালেকচুয়াল এক্সারসাইজটা আছে, এটা হওয়া দরকার। মুশকিলটা হচ্ছে আমাদের বিভাজিত দেশ, তো আমরা ওইটা যতখানি না তার কোয়ালিটিতে ধরবো, তার চেয়ে আমরা নিজেদের ভেস্টের জায়গা থেকে ধরবো যে এতে আমার কি কোনো লাভ হচ্ছে, আমার দলের কি কোনো লাভ হচ্ছে, আমি কি এতে করে ক্ষমতার কাছাকাছি যেতে পারছি। ওইটা যদি হয় তাহলে আপনি এটা মিটাতেই পারবেন না। ওই রকম বিভাজনের জায়গায় যদি পড়ে যায়, দুটো মেজর পার্টি একমত হলো না, তখন ডক্টর ইউনূস যে বলছেন আমি ঐকমত্য ছাড়া কোনো কিছু করব না, তো আমি তো দেখি যে মেজর পলিটিক্যাল ইস্যুতে কোনো ঐকমত্য নাই আমাদের দেশে। মেজর পলিটিক্যাল ইস্যুতে মানে ধরেন ইভেন কনস্টিটিউশনের প্রশ্ন যদি বলেন, তাহলে এটা একটা সেকুলার কনস্টিটিউশন হবে,
এটা একটা লিবারেল ডেমোক্রেটিক কনস্টিটিউশন হবে, এইটা কি ধরনের হবে? তো এই বিতর্ক করতে পারি। কেউ বলবেন না রাষ্ট্রধর্ম থাকতেই হবে, কেউ বলবে না থাকবে না। এই বিতর্কে আপনি এখনো আসেননি, কিন্তু ভেতরে ভেতরে এগুলো তো কথা আছে। এই রাষ্ট্রধর্মের বিতর্ক কি খুব গুরুত্বপূর্ণ আমাদের রাজনৈতিক পরিমণ্ডলে? আমার কাছে নয়, আমার কাছে নয়, কিন্তু এটা বিতর্ক হয়ে এসছিল, গুরুত্বপূর্ণ হয়ে এসছিল। আবার যে আসবে না তার কোনো গ্যারান্টি নেই, আমি এটা বলছি। যেমন ধরেন এখন আমরা কত ছোট জিনিস দেখছি না, আগে কি সংসদ নির্বাচন নাকি আগে স্থানীয় সরকার নির্বাচন? আমি এই প্রশ্ন করতে পারি, এটা কি খুব বড় বিতর্ক হলো? স্থানীয় সরকার নির্বাচন পরে করলেও তো চলে, আগে আপনাকে সংসদ করতে হবে। আপনি এটার পাল্টা আর একটা যুক্তি দিতে পারেন, এই ব্যাপারে যদি ডিফারেন্স লেগে যায়, হচ্ছে তো। ঠিক একইভাবে ধরেন আপনি সংখ্যানুপাতিক ভোট করবেন না আগের মতোই করবেন, আপনি কি বাইক্যামেরাল করবেন নাকি সিঙ্গেল করবেন, ক্যামেরাল করবেন, কীরকম করে করবেন? তো এই রকম বিতর্কের অনেকগুলো জায়গা থাকতে পারে। সেইখানে যিনি মডারেটররা কি বলবো আমি জানি না, যদিও ওরকম করে কাউকে ডিসাইড করা হয়নি, কিন্তু তারপর একটা ঐক্যবদ্ধ কমিশন করা হয়েছে, তার একজনকে চেয়ারপারসন করা হয়েছে, কো চেয়ার আছেন তার একজন, তারা সেই ভূমিকা রাখতে পারবেন কি না। সো ফার আমি তাদের কোনো ইনিশিয়েটিভই দেখছি না। মানে আচ্ছা, ডিফারেন্স কিছু বোঝা গেছে, আপনার কাছে তো লিখিত দায়ী হয়েছে। বারে বারে উনি কী বলছেন, গতকালকেও যেটা প্রফেসর ইউনুস বললেন যে বেশি যদি চান তাহলে এই, কম যদি চান তাহলে এই। উনি তো জিজ্ঞেস করছেন না। আমি ধারণা করি লিখিত যা দিয়েছেন ওইখানে পড়ে উনি বলবেন বেশি এটা চেয়েছে, কম এটা চেয়েছে। এটাও একটা বিতর্ক রাখতে পারে তো, যেটা আপনি কী দিয়ে ডিসাইড করলেন, কি সংখ্যা দিয়ে? এটা কি সংখ্যা দিয়ে হবে? তার মানে বড় দলকে আপনি একটা সংখ্যা ধরছেন, ছোট দলকেও একটা সংখ্যা ধরছেন, কত রকম বিতর্ক আসতে পারে। এইটার জন্য যে ডিসকোর্সটা দরকার ছিল শুরু থেকে, সেই ডিসকোর্সটা কিন্তু হয়নি। ফলে হলো কি, অনেকগুলো জিনিসই আলোচনা করলে নিষ্পত্তি হতে পারত, এটা হচ্ছে না। যেমন ধরেন ছোট্ট জিনিস বলি, বেশ কয়েকটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্রফেসর ইউনুসের সঙ্গে আলোচনা করার সময় বলতে বলতে বললেন যে বহুত্ববাদ বলা হচ্ছে, বহুত্ববাদ আমরা কোনোভাবেই মানব না, কারণ আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার আবার বহুত্ববাদ কী? এখন দেখেন ওইটা তাদের একটা বিশ্বাস, আমি তার প্রতি অশ্রদ্ধা করবার জন্য কথা বলছি না, কিন্তু আমি তার পরে বক্তা ছিল, আমি দাঁড়িয়ে বললাম যে দেখেন জিনিসটা তো এইটা বোঝানো হয়নি। এটা বহুত্ববাদ বলতে ইউরোপ আমেরিকা সহ আমরা কীরকম করে ভাবতে পারি বললাম, এটা নিয়ে কোনো বিতর্ক করলেন না কেউ। আর যদিও পরে আমি দেখছি যে কোনো কোনো দল বলছে এখনও যে না আমরা বহুত্ববাদ মানি না, কিন্তু কথা বলতে পারেন এইরকম অনেক ছোট বড় পয়েন্ট আসবে যেগুলো আটকে দিতে পারে। সেইটা আমি বলছি যে আরও বেশি কথা বলতে হবে, মিথস্ক্রিয়া লাগবে, এবং তার মধ্যে দিয়ে আমরা একটা জায়গায় যেতে পারি, এটা আমি মনে করি। কিন্তু যদি তৎপরতাটাই না থাকে, যদি চেষ্টাটা না হয়, তাইলে কি হবে সেটা তো বলা যাবে না। ধন্যবাদ জনাব ফারুক ওয়াসিফ। যদি ডিসেম্বরে নির্বাচন ধরা হয়, তাহলে এই যে সংস্কারগুলোর কথা আমরা বলছি তার জন্য খুব তো সময় হাতে নেই। সেখানে বিএনপির আগে থেকে যে সংস্কার প্রস্তাবনা, তারপরে এখন যে সংবিধান সংস্কার কমিশন সহ ঐক্যমত্য কমিশন যে প্রস্তাবনার ব্যাপারে লিখিত মতামত চেয়েছেন, সেখানেও কিছু কিছু ব্যাপারে দলগুলোর মধ্যে বিভেদ থেকে যাচ্ছে। কিন্তু কিছু কিছু প্রতিষ্ঠান গড়ে তোলা বা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হলে সেখানে উচ্চ কক্ষের নির্বাচন ব্যবস্থাটা যাতে নিম্নকক্ষকে কোনো না কোনোভাবে একটা ভারসাম্যের মধ্যে আনতে পারে, সেই যে চেষ্টা, এখানে আসলে ঐক্যমত্যে পৌঁছানো কি খুব কঠিন? কারণ দলগুলো কি আলোচনার জন্য আসলে তারা যা লিখিতভাবে দিয়েছে তারপরেও কিছু জায়গা খোলা রাখেনি? আমি আমার বর্তমান অবস্থান থেকে খোলামেলা কথা বলাটা একটু মুশকিল, এটা আপনি বুঝতে পারেন। আমি ওই মান্না ভাইয়ের ওই জায়গা থেকে একটু আসি। সমস্যাগুলো অনেক সময় ভাষার কারণে হয়। যেমন আমরা যখন বলছি বহুত্ববাদ, এটা ইংরেজি প্লুরালিজমের বাংলা করেছি। হ্যাঁ, অতীতে আমরা সেকুলারিজমের বাংলা, একটা ছিল ইহজাগতিকতা, একটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা। কিন্তু এর আরেকটা কিন্তু দেশীয় ব্যাখ্যা কিন্তু আকবরের মধ্যে ছিল, যে সর্বসম্প্রদায়ের গত্যতা, মানে এক সম্প্রদায় না, সব সম্প্রদায়েরই অধিকার থাকবে। ওইটাকে উনি সম্রাট আকবর ধর্মনিরপেক্ষতা মনে করতেন। এখন এই যে শব্দের কারণে মানুষজন সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা শব্দটাকে বুঝতে না পারার কারণে সংশোধন। আজকে আমরা প্লুরালিজম আনছি ইংরেজি থেকে। প্লুরালিজমটা আমাদের আসে কোন জায়গা? যখন আপনি আমেরিকার মতো দেশে সাদা কালো রেড ইন্ডিয়ান অনেক রকম ব্যাপার, এবং সেখানে অনেকগুলো ধর্মের ব্যাপার,
সেখানে তারা এই প্লুরালিজম করে কিন্তু তাদের সমতা আসেনি। এখনও বর্ণবাদ রয়েছে, এখনও সেখানে মানে একটা ইহুদিবাদ রয়েছে এবং ইসলামোফোবিয়া রয়েছে, মুসলমানদেরকে নিয়ে মানে ছোট করে দেখা আছে, সমাধান হয়নি। তাহলে আমরা এই যে আমদানি করছি, আমাদের ভাষার মধ্যে অনেক শব্দ ছিল, যেমন এজমালি যে একটা ধারণা ছিল, কমন ধারণা, মানে যেটাকে আমরা বলতে পারি যে মিলিতবাদ। আমি যদি বহুত্ববাদ না বলে যদি মিলিতবাদ বলেন, যে আমরা বাঙালি, আমরা অন্য ধর্মাবলম্বী হিন্দু মুসলমান সবাই মিলে একটা মিলিত রাষ্ট্র বানাবো, আমি কথার কথা বললাম। যে আপনি মিলিতবাদ বলেন, দেখেন তো কতজন এটার বিরোধিতা করে। কিন্তু ধর্মনিরপেক্ষতার সমস্যা কি? না, আমি ওইদিকে ধর্মনিরপেক্ষতা এবং এই জাতীয় জিনিসগুলো পৃথিবীব্যাপী ফেল করেছে। বৃহত্তম রাষ্ট্র ধর্মনিরপেক্ষ ভারত, তার সেটা একটা হিন্দুত্ববাদ, ধর্মনিরপেক্ষতার মোড়কে একটা হিন্দুত্ববাদী রাষ্ট্র। আপনি ফ্রান্স, তার যে ধর্মনিরপেক্ষতা সেটা কিন্তু প্রথমত সে ইহুদিদেরকে ফ্রান্স থেকে বিতরণ করেছে, এখন মুসলমানদের বিতরণ করতে চাচ্ছে। ফ্রান্স হচ্ছে এই আলট্রা সেকুলার, যে প্রচণ্ড রকম তার ভেতরে একটা ধর্মবিদ্বেষী ব্যাপার আছে এবং সেই ধর্মবিদ্বেষী ব্যাপারটা ইসলাম বিদ্বেষেও পরিণত হয়েছে। ফলে এইটা আমার কাছে মানুষ, আমাদের প্রধান প্রশ্নটা কিন্তু ধর্মনিরপেক্ষতা বা অধর্মনিরপেক্ষতা না, প্রধান প্রশ্নটা হচ্ছে অসাম্প্রদায়িকতা। যে আমার দেশে ধর্ম থাকবে, সমাজে ধর্ম থাকবে, ফলে তা আমার সমস্ত আচরণেও ধর্মের ছাপ আসবে, রাষ্ট্রেও সেই ছাপ আসবে। রাষ্ট্র তো এই সমাজের বাইরে গিয়ে দাঁড়ায় থাকতে পারে না। বাইরের রাষ্ট্র ছিল ব্রিটিশ রাষ্ট্র, যে ব্রিটেনের রাষ্ট্র আমার সমাজকে দখল করেছিল। আপনি এক সম্প্রদায় আরেক সম্প্রদায়কে, এক জাতি আরেক জাতিকে আধিপত্য করবে না, এই জায়গাটার একটা সংজ্ঞা আমরা নিয়ে আসি। এটা হচ্ছে কোশ্চেন। আমাদের মুক্তিযুদ্ধের আগে প্রধান জিনিসটাই ছিল কিন্তু অসাম্প্রদায়িকতা। সেকুলারিজমের প্রশ্ন কিন্তু আপনি 69-70 সালে আসে নাই কোথাও। এটা আসছে যখন আমরা ব্রিটিশ এবং ভারতীয়দের সহযোগিতায় এবং ব্রিটিশ আইনজীবীদের সহযোগিতায় সংবিধানটা লিখতে গেলাম, সেখানে তারা শব্দটা আনলেন এবং একটা সমস্যার সৃষ্টি হলো। আমার কথা হচ্ছে, সমাজ কি এটা মানতে রাজি? সেখানে নিয়ে যাই বিষয়টা, আমি উপর থেকে চাপাবো কেন? আর এই সমাজ কিন্তু অসাম্প্রদায়িকতা মানতে রাজি। বাংলাদেশে এমন কোনো ব্যক্তি বা দল পাওয়া যাবে না যে আরেক ধর্মগোষ্ঠীর বিরুদ্ধে ঘৃণা বা এইরকম কোনো কর্মসূচি দিয়ে হচ্ছে গর্ববোধ করে। এগুলো দিলে নিন্দা হয়, লজ্জায় পড়তে হয়। পরে সে ব্যাখ্যা দেয়, না আমি কিন্তু সাম্প্রদায়িক কথা বলিনি। বলেন কেউ কেউ, কিন্তু এই বলাটা গর্বের ব্যাপার না, মানুষ এটা পছন্দ করে না। কিন্তু আপনি ভারতে দেখবেন যে সেখানে সাম্প্রদায়িক জিগির দিয়ে আপনি ভোটে জিতে যেতে পারছেন, বাংলাদেশ এটা পারছেন না। ফলে বাংলাদেশের সমস্যাটা বাংলাদেশের জায়গা থেকে দেখতে হবে। কিন্তু মানুষের মনের মধ্যে যদি সাম্প্রদায়িকতা থাকে, পরমতের ব্যাপারে অসহিষ্ণুতা থাকে, সংবিধানের শব্দ পরিবর্তন করে কি আসলে কিছু করা সম্ভব? না, সেটা তো মোটেই না। এবং সংবিধানের মধ্যে আসবে কি, জনগণের অভিপ্রায় আকাঙ্ক্ষা, তার যে প্র্যাকটিস সেটাই আসবে, বা তার থেকে একটু এগিয়ে থাকবে হয়তো সংবিধান। সমাজে সবচেয়ে এগিয়ে থাকা মানুষ বা যারা অধিকাংশ মানুষ যেটা মনে করবে। কিন্তু পরমত সহিষ্ণুতা তো আপনি সেকুলারিজমের নামেও আপনি অন্য মতকে দমন করতে পারেন। ফ্যাসিজম কি সকল মতকে দমন করেনি বাঙালিত্বের নামে, সেকুলারিজমের নামে? ফলে আমার কথাটা হচ্ছে যে আমরা সংবিধান আলোচনায় মতবাদের আলোচনা, আইডিওলজির আলোচনা, মানে সেকুলারিজম বা বহুত্ববাদ, এই আলোচনা আমরা একটু পরে যাই। আমাদের আগের প্রশ্ন হচ্ছে ফ্যাসিবাদী কাঠামো বিলোপ। সেটার মানে কি? সেটা যেটা উনি বলেন যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ, এক ব্যক্তি মানে সেটা প্রধানমন্ত্রীর হাতে সকল ক্ষমতা থাকবে না, স্থানীয় সরকারের হাতে ক্ষমতা থাকবে আরও বেশি, এমপিরা হচ্ছে উন্নয়ন কাজে কম যাবেন, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী পদের মধ্যে ভারসাম্য থাকতে হবে, আমলাতন্ত্রের জবাবদিহি কিভাবে হবে সেগুলো ঠিক করতে হবে, আপনার যারা ব্যাংক লোপাটের ব্যবস্থা থাকবে না, আপনার মানে যে টাকাটা চলে গেছে সেটা ফেরত আনতে হবে। আপনি এই দুর্বৃত্ত ক্ষমতা বজায় রেখে আপনি তো কালো টাকার যে ব্যবহার হবে, আওয়ামী লীগের টাকা ব্যবহার হবে বিভিন্ন দলের পিছনে আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য, তাহলে আপনি ওই টাকা বাইরে রেখে কিভাবে আপনি নির্বাচন? তো ওদিকে তো আমরা আছি। কিন্তু আপনার যদি এই প্রশাসন প্রতিষ্ঠান এগুলো সংস্কার না করে আপনি আইডিওলজির বিতর্কটা আগে আনা, মানে হচ্ছে আপনি সংস্কার চান না। কারণ আপনি আগেই যদি মতবাদের ঝান্ডা তুলে ফেলেন, তাহলে সকল পক্ষেরই তো মতবাদ আছে, আমার আছে, আপনার আছে, তাহলে আমরা মতবাদ নিয়ে নেমে পড়বো। তাহলে তো প্রশ্ন যেটা তোলা হচ্ছে যে সংবিধানটা আসলে ফ্যাসিবাদী ব্যবস্থাকে টিকিয়ে রাখতে একটা হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে, তার পরিবর্তন না করে কি আসলে সামনে আমরা একটা নির্বাচনে যদি যাই, তাহলে তো তার যে আইডিওলজি বা আদর্শ সেটাই তো টিকে থেকে গেল, তাহলে সেই বিতর্ক কি এড়িয়ে নির্বাচনে যাওয়ার সুযোগ আছে? মানে সুযোগ তো তৈরি করা হচ্ছে বা সুযোগ রাজনৈতিক দলগুলো চাচ্ছে সেগুলো এড়িয়ে গিয়েই, কিন্তু সেটা গেলে ফলটা আসবে না, আবার আমরা ওই গর্তেই পড়ব। এবং আপনি
আমরা রাজনৈতিক দলগুলো তারা কিন্তু নির্বাচনের তারিখ কবে হবে এটা নিয়ে বিতর্ক করছে, কিন্তু তারা কেন বলছে না যে আমি এমন সংবিধান চাই? প্রত্যেকটা রাজনৈতিক গোষ্ঠী বা দল ঘরানা কিন্তু কর্মসূচিবিহীন। তারা বলছে না যে আমার রাষ্ট্র মতবাদে এই কর্মসূচি এই প্রোগ্রামে এমন রাষ্ট্র চাই, এবং এটা নিয়ে মানুষের মধ্যে জনমত গঠন করছে না। কেন একটা মানে কেমন সংবিধান হবে সেটা নিয়ে গণভোট হোক, একটা গণভোটের মধ্য দিয়ে একটা মানে আমরা এই মতবাদের প্রশ্নগুলো ফয়সালা করি। আর যদি মনে করি এগুলো আমরা এখন এসব জিনিস সামাল দিতে সক্ষম না, তাহলে এগুলো আপাতত সরিয়ে রাখি। জরুরি প্রশ্নগুলো আমরা আগে মীমাংসা করি, যেগুলো হচ্ছে যে মানে এককেন্দ্রিক ক্ষমতা, দুর্বৃত্ত ক্ষমতা, প্রশাসনের জবাবদিহিতা, এইসব জায়গাগুলো নিশ্চয়ই রূপরেখাগুলো আছে, এবং সেগুলো সকলে কিন্তু একমত আছেন ওইসব জায়গায়। বুনিয়াদি দুই টার্ম থাকবে না 3 টার্ম থাকবে সেগুলো নিয়ে দ্বন্দ্ব, বহুত্ববাদ নিয়ে দ্বন্দ্ব, এগুলো ছাড়াও তার অনেকগুলো জায়গায় ঐকমত্য আছে। তাহলে ঐকমত্যের জায়গাগুলোকে আমরা বড় করে দেখতে পারি, এবং সেই কাজগুলো আমরা এখন শুরু করতে পারি। জনাব মান্না, আপনার কাছে ফিরে আসি। যে প্রক্রিয়া আসলে রাজনৈতিক দলের কাছে মতামত চাওয়া হয়েছিল ঐকমত্য কমিশনের তরফ থেকে, সেখানে আসলে একমত হচ্ছেন কি হচ্ছে না সে ব্যাপারে তারা মতামত দিয়েছেন। এর বাইরে কিছু বলার থাকলে বলার সুযোগ ছিল। যে বিষয়গুলোতে আসলে সবাই একমত হয়ে গেছেন সেগুলো কি আলোচনার আগেই করে ফেলা সম্ভব? কি করা সম্ভব? যে সংস্কারের ব্যাপারে সবগুলো রাজনৈতিক দল ধরুন তারা একমত হয়েছেন এরই মধ্যে ওই লিখিত মতামতের ভিত্তিতে। যে না, প্রফেসর ইউনূস যেটা বলেছেন সেটা খেয়াল করেন, এবং এটা সম্ভবত আসিফ নজরুল নগর উপদেষ্টাও বলেছেন যে আমরা কথার কথা সমস্ত দলের কাছেই 50টা পয়েন্ট একমত পেলাম, আরও 10টা পয়েন্ট বা 15টা পয়েন্ট দেখছি যে খুব মেজর ডিফারেন্স হয়, কথাবার্তা বললে হয়তো এটা একমত হওয়া যাবে, ওইটা ট্রাই করবো। ফলে এখন আপনি ওইটা বের করতে পারবেন না যে এই কয়টা আমরা একমত আছি, বিকজ আপনি একটা চার্টার তো সই করবেন। আমি মনে করি চার্টার সই করতে হবে, যদিও এই চার্টার যে আবার কীরকম চার্টার, জুলাই চার্টার, কনস্টিটিউশনাল চার্টার কথা বলে একটু কনফিউজ করে ফেলা হয়েছে আমার কাছে মনে হচ্ছে। কিন্তু আপনাকে চার্টার সই করতে হবে, বিকজ আপনি পার্লামেন্টে যাবার পরে আগে ওগুলো পাস করবেন, তারপরে বলবেন আরও বাকি আছে যে মেজরিটি পার্টি আছে যারা ক্ষমতা পাবে, যাদের হাতে আবার কনস্টিটিউশন চেঞ্জ করার ক্ষমতা আছে, তারা হয়তো অন্যদের সাথে কথাবার্তা বলে প্রক্রিয়াটা চালিয়ে যেতে পারেন যদি তারা চালান। তো সেই অর্থে আমি মনে করি যে ওরকম করে এখনই আপনি একটা ঐক্যবদ্ধ কিছু বলতে পারবেন না, এইটা প্রসেসটা কন্টিনিউ মানে কমপ্লিট করবার পরেই বলা উচিত। সেইটা তো আবার প্রধান উপদেষ্টা একভাবে সময় বেঁধে দেওয়ার চেষ্টা করছেন যে যত তাড়াতাড়ি পারে। সে ধরেন 1.5 মাস লাগবে পুরো কাজটা করতে, 1.5 মাস পরে আপনি যদি কমপ্লিটটা বলতে পারেন তাহলে তো ভালো। সমস্যা হচ্ছে আমাদের দেশ বলে নয়, সারা পৃথিবীতে রাজনীতির এই সমস্ত জায়গায় যে সংশয় সন্দেহবাদিতা দেখা যায় ওগুলো নিয়ে আমরা এরকম জিনিস এখন কিন্তু সারফেস দেখছি না, কিন্তু ইঙ্গিত দেখছি, কথাবার্তা শুনছি মাঝে মাঝে, এবং এমন এমন কথা শুনছি যাতে মনে হয় যে ভেতরে একটা ভয়াবহ কিছু দেখছি, ইঙ্গিত করছি কিন্তু বিস্তারিত বলছি না। আবার এটা কেউ প্রোটেস্ট করছেন না, কেউ বলছেন না যে না এরকম কিছু নাই। ওই জায়গাগুলো নিয়ে চিন্তার বিষয় আছে আমি মনে করি। কিন্তু আমি নিজেও এটা যদি ধরেন আপনি আমাকে বলেন যে আচ্ছা বলেন এরকম কী হতে পারে, ওরকম আমি জানি না কী হতে পারে। আমি অত বড় বিষয় দেখছি না, অনেস্টলি বলছি, আমি অত বড় বিষয় দেখছি না। আর যখন আপনি অ্যাগ্রি করছেন যে অলরেডি ধরেন এটা তো 100-র কাছাকাছি বা এদিক ওদিক হবে আর কি, যেটাতে আমরা একমত আছি, তারা কতগুলো বাকি যায় সেগুলো আমরা চর্চা করলাম। 166-র মধ্যে যদি আমরা 125টাতে একমত হতে পারি তো বিরাট সাকসেস। তো ওইটা নিয়ে আমরা যাত্রা করলাম, এবং আমাদের ফিল করতে হবে দ্যাট উই হ্যাভ ওয়ান। জি, এই কাজে আমরা জিতেছি, এখন আমরা আরও সামনের দিকে যেতে পারবো। সেই রকম একটা ফিলিংটা যদি করা যায় আমি মনে করি তাহলে ভালো। কিন্তু মানে আর মনের কথা তো গোবিন্দ জানে, কে কীরকম করে ভাবছে সেটা কীরকম করে বলবো। কিন্তু এই বিজয়ের বিষয়টা নিজে ফিল করি কিনা। আমি ক্ষমতায় গেলাম না বলে যে হেরে গেলাম তা তো না, আমি আমার রাজনীতি যা ভাবছি, আমার দেশকে নিয়ে যা ভাবছি, সেই পথে যদি এগিয়ে যেতে পারি তাহলে আমার মধ্যে বিজয়ের ভাব, আনন্দের ভাব আসছে কিনা, মানুষকে আমি সেই আনন্দটা শেয়ার করতে পারছি কিনা, এইটা দেখতে হবে। এখন পর্যন্ত এই কালচারের মধ্যে আমরা যাইনি, জি, এটা কিন্তু করছি না। ধন্যবাদ। যেন ফারুক হোসেন যদি কিছু যোগ করার থাকে। মানে আমার কাছে জিনিসগুলো ধরেন আমরা এর আগে 3 জোটের রূপরেখা করেছি, সেটাও একটা এরশাদ বিরোধী আন্দোলনের পর, এবং দলগুলো ঐক্যমত্যের ভিত্তিতে এবং সইও করেছিল, সেটা কিন্তু বিশেষ করে কিছু মানা হয় নাই।
যে জিনিসটা সংস্কার হয়েছিল সেটা বাধ্য হয়ে, সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার, যে এটা নিরুপায় হয়ে তখন এই একটা রিফর্ম হয়েছিল। সেটাও আবার যখন আওয়ামী লীগ 9 সালে ক্ষমতায় এলো, সে যখন নিজেকে যথেষ্ট শক্তিশালী মনে করলো যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ, সেটা বাতিল করে দিল। ফলে আজকে আপনি কাগজপত্রে সই করবেন, কিন্তু আপনি যদি ক্ষমতায় এসে নিজেকে যথেষ্ট নিরাপদ এবং শক্তিশালী মনে করেন, আপনি কিন্তু ছুঁড়ে ফেলে দিবেন। কারণ দিনের শেষে যার যতটুকু ক্ষমতা সে ততটুকুই ধরে রাখতে চায়, সে নিজের ক্ষমতার কিছু অংশ আরেকজনকে দিতে চায় না। ফলে এই যে ধরনের জিনিসগুলো যদি আপনি কাগজ কলমে হয়, তাহলে এই কাগজ কলমের সংস্কার এটা নির্বাচনের পর বাংলাদেশের যে ধারা, সেই ধারায় হয়ে যাবে, এই সংস্কার টিকবে না। আর যদি হয় যে কে চায় সংস্কার, আসলে মানে যদি কোনো একটা দল যে এটার জন্য জীবন দিতে রাজি, যেমন জীবন দিয়েছে ফ্যাসিবাদ উচ্ছেদের জন্য, সেরকম একটা তার যদি মনে হয় যে এটা জরুরি এই দেশের জন্য, তার জন্য সে মুভমেন্ট করবে, সে মুভমেন্টে জনগণকে পাশে আনবে, মার খাবে, তারপর একটা সময় জয়ী হবে, তার নেতৃত্বে এটা হবে। কিন্তু আমি অনৈচ্ছিক, আমি বাধ্য হয়ে বিবাহে বসছি, ওই সংসারে সুখ আসবে না। তো যেই দলগুলোকে বাধ্য করা যদি হয়ও যে আপনারা মেনে নেন, তারা মেনে নিতে পারেন, মেনে নিয়ে নির্বাচনে যেতে পারেন, কিন্তু তারা এটা যদি মনে করেন তার হাতে যথেষ্ট হাতিয়ার আছে, যথেষ্ট আসন তিনি পেয়েছেন, তিনি মানবেন না। কিন্তু এইটা অনিবার্য হয়ে উঠবে। এটা যদি এই টার্মে না হয়, পরের টার্মেও সংস্কার প্রশ্নটা আজকে যেভাবে এসছে, পরের টার্মে আরও জোরদার আকারে আসবে। কারণ বাংলাদেশে সত্যি সত্যি শাসনতন্ত্র চালাতে গিয়ে মুশকিল হচ্ছে, অর্থনীতি চালাতে গিয়ে মুশকিল হচ্ছে। সেটা অস্বীকার করে জোর করে আমি যদি মনে করি যে না সব ঠিকঠাক আছে, এই বিদ্যমান সংবিধান আইন কাঠামো দিয়ে আমি বাংলাদেশ চলতে পারে, এটা চলতে পারবে না আসলে। ফলে যখন সত্যি সত্যি গর্তে পড়বে, তখন আবার কিন্তু এটা ফেরত আসবে। ফলে এখন যেটা আমরা করছি, এটা মহড়া। এবার এই মহড়া যদি সম্পূর্ণ সফল নাও হয়, কিন্তু এটা বৃথা যাবে না, এটা আমার বিশ্বাস। এই তরুণরা এইটাকে বহন করে নিয়ে যাবে। এই তরুণ বলতে আমি কোনো দল বা গোষ্ঠী বোঝাচ্ছি না, এই নতুন প্রজন্ম, সেই নতুন রকম রাষ্ট্র অবশ্যই সে চাইবে। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আজকের মতো বিদায় নিচ্ছি।